প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠের বিষয় হবে স্থিতি ও গতি এবং বিভিন্ন প্রকার গতি। প্রিয় শিক্ষার্থী, স্থিতি এবং গতি নিয়ে তোমরা অষ্টম শ্রেণীতে কিছুটা শিখছিলে। সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে তোমরা অনেকটাই জানো, তারপরেও আমরা প্রথম থেকে কিছুটা আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথম থেকে একটা ছবি দিয়ে শুরু করতে পারি। দেখো তো, এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটা গাছ এবং ভিন্ন যে ছবি সেখানে দুইজন কৃষক তাদের ফসলের মাঠে অবস্থান করছে। এখন দেখো তো, এইখানে আমরা এই যে দুইটা ছবি, এদের অবস্থা কি বলতে পারি? এদের যে অবস্থান, সেই অবস্থানে কি কোনো পরিবর্তন হচ্ছে? অর্থাৎ যে অবস্থানে আছে তার থেকে কি এদের কোনো পরিবর্তন হচ্ছে কিনা? আচ্ছা, আরেকটা আমরা ছবি দেখি, তাহলে এই দুইটা ছবির আমরা পার্থক্য বুঝতে পারবো। দেখো, এখানে আমি আরেকটা গাছের ছবি দেখতে পাচ্ছি এবং তার পাশেই একজন ব্যক্তি দেখতে পাচ্ছি যে ওই গাছটার থেকে দূরে সরে গেল। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এই দ্বিতীয় যে চিত্রটা আমরা দেখলাম, যে এখানে একজন ব্যক্তি এই গাছটার থেকে দূরে সরে গেছে, অর্থাৎ আমরা বলতে পারি তার অবস্থানের পরিবর্তন হয়েছে। তাহলে এই প্রথম যে দুইটা চিত্র আমরা দেখলাম, একটি গাছ এবং দুইজন কৃষক তাদের ফসলের মাঠে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না। আর দ্বিতীয় যে ক্ষেত্রটা দেখলাম, যে একটি গাছ আছে, সেখান থেকে একজন ব্যক্তি হেঁটে চলে গেল, অর্থাৎ তার অবস্থানে পরিবর্তন হলো। এই যে দুইটা ঘটনা, যে অবস্থানে পরিবর্তন হচ্ছে আর হচ্ছে না, এই দুটো বিষয়ের উপর আমরা ভিত্তি করে আমরা বলতে পারি যে প্রথম যে দুইটা চিত্র দেখলাম, এই দুটো হচ্ছে স্থির, আর দ্বিতীয় ক্ষেত্রে যে ব্যক্তিটা হেঁটে গেল অর্থাৎ অবস্থানে পরিবর্তন হলো, এই অবস্থাকে বলতে পারি গতি। সেক্ষেত্রে আমরা স্থিতি এবং গতির দুইটা সঙ্গে এভাবে উপস্থাপন করতে পারি যে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তাহলে ওই অবস্থাকে আমরা বলবো স্থিতি। অবস্থা যদি পরিবর্তন না হয়, তাহলে ওই অবস্থাকে বলবো আমরা স্থিতি। আর সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা বলবো গতি। যেমন দ্বিতীয় চিত্রে এই ব্যক্তির অবস্থানের পরিবর্তন হয়েছে, এটাকে আমরা বলতে পারি গতি। আচ্ছা, আরেকটা বিষয়, স্থির বস্তু মানে ওই যে বস্তুটা স্থির ছিল, ওই বস্তুটাকেই বলবো আমরা স্থিতিশীল বস্তু বা স্থির বস্তু। আর দ্বিতীয় ক্ষেত্রে যে ব্যক্তি, যে অবস্থানকে আমরা বলছিলাম গতি, এবং ওই ব্যক্তিকে আমরা বলতেছি গতিশীল বস্তু বা গতিশীল ব্যক্তি, যাই বলি। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, সেটা আমরা কোনো একটা বস্তুর সাপেক্ষে বলতে পারি। যেমন প্রথম গাছটাকে যদি আমি বলি যে কার সাপেক্ষে অবস্থানে পরিবর্তন হচ্ছে না, সে ক্ষেত্রে বলতে পারি যে পাশের যে দুইটা কৃষক দাঁড়িয়ে আছে, ওদের সাপেক্ষে অবস্থার পরিবর্তন হচ্ছে না। আবার কৃষক দুটোর কথা যদি বলি, তাহলে গাছের সাপেক্ষে কৃষক দুইজনের অবস্থানের পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এই বিষয়টা আরেকটু ক্লিয়ার বোঝার জন্য আমরা এখানে আরেকটা চিত্র উপস্থাপন করি। দেখো, এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, আর পাশে যে চিত্র দেখতে, এটা জাস্ট আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বোঝানোর জন্য ব্যবহার করছি। আচ্ছা, এবার দেখো, গাছের থেকে একটা ব্যক্তি 20 মিটার দূরে দাঁড়িয়ে আছে। তার মানে আমরা বলতে পারি যে এই ব্যক্তি এবং গাছের মধ্যবর্তী দূরত্ব 20। এখন যদি আমরা বলি যে লোকটির অবস্থান কোথায়, সেক্ষেত্রে আমরা শুধু যদি বলি 20 মিটার দূরে, এবং কিসের থেকে 20 মিটার দূরে, এটা তো বোঝা যাচ্ছে না। তার মানে আমার কোনো একটা ব্যক্তি বস্তু যাই বলে, তার অবস্থানটা যদি আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে অন্য একটা বস্তুর সাপেক্ষে তুলনা করতে হয়। এই ক্ষেত্রে যদি আমরা বলি লোকটির অবস্থান কোথায়, তাহলে আমরা কি বলবো? বট গাছ থেকে 20 মিটার দূরে, বট গাছ বা যে ওই গাছটি থেকে 20 মিটার পূর্ব দিকে তার অবস্থান। আচ্ছা, এবার আমরা অবশ্যই লক্ষ্য করছি যে কোনো ব্যক্তি বস্তুর অবস্থান যদি আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের
অন্য একটা বস্তুর সাপেক্ষে তুলনা করে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখা যাক ওই যে বস্তুটার সাপেক্ষে আমরা তুলনা করছি ওকে আমরা কি বলতে পারি। ওই বস্তুটাকে বলতে পারি আমরা প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ বিন্দু। যাই হোক, যে বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর অবস্থান আমরা সঠিকভাবে ব্যাখ্যা করি, অর্থাৎ অন্য একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না এইটা ব্যাখ্যা করি, সেই বস্তুটাকে বলতে পারি আমরা প্রসঙ্গ কাঠামো। এখন যদি সংজ্ঞা আকারে আমরা বলি তাহলে এরকম ভাবে বলতে পারি, যে দৃঢ় ব্যবস্থার সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থান সঠিকভাবে ব্যাখ্যা করা যায় সেই দৃঢ় কাঠামোকে বলবো আমরা প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। দেখো তো, তোমরা একটু লিখে নিতে পারো এই সংজ্ঞাটা, লিখে নাও তোমরা। যে দৃঢ় ব্যবস্থার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু বলে। এখন দেখো, আমি স্থিতি এবং গতির যে সংজ্ঞা বলছিলাম সেই সংজ্ঞাটা এই প্রসঙ্গ কাঠামো ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। কেমন? সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে ওই অবস্থাকে আমরা বলবো স্থিতি। আর যে বস্তুটার অবস্থার পরিবর্তন হয়েছিল তাকে আমরা ধরে নিতে পারি স্থির বস্তু। আচ্ছা, একইভাবে আমরা গতির সংজ্ঞা এভাবে দিতে পারি যে সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে ওই অবস্থাকে আমরা কি বলবো? গতি বলবো। আর ওই যে বস্তু, সেই বস্তুটাকে আমরা কি বলবো? গতিশীল বস্তু। তাহলে শিক্ষার্থীরা, আমরা স্থিতি এবং গতি আশা করি তোমরা বুঝতে পারছো, এবং যে যার সাপেক্ষে আমরা এই অবস্থানের পরিবর্তন তুলনা করছি অর্থাৎ আমাদের যে প্রসঙ্গ কাঠামো সেটাও ভালোভাবে বুঝতে পারছো। এখন একটা বিষয়, আমরা যে প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করছি এই প্রসঙ্গ কাঠামোকে কি স্থির হতে হবে না গতিশীল হতে হবে, এইটা একটা বিষয় আছে। এখন আমাদের এই প্রসঙ্গ কাঠামো স্থিরও হতে পারে গতিশীলও হতে পারে। সেটা কেমন? ধরে নাও আমাদের দেখো এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, একটা বিমান আকাশে উঠছে। আচ্ছা, এখন তোমরা বা আমার সাপেক্ষে এই বিমানটিকে আমরা কি বলতে পারি? নিশ্চয়ই গতিশীল। অর্থাৎ আমরা ভূমিতে আছি, আমরা ধরে নিতে পারি যে আমরা স্থিতিশীল অবস্থায় আছি এবং বিমানটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের সাপেক্ষে ওই বিমানটি গতিশীল। সেক্ষেত্রে আমরা কি হব বা আমি কি হব? প্রসঙ্গ কাঠামো। যে আমার সাপেক্ষে দূরত্ব বেড়ে যাচ্ছে বা অবস্থানের পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে ওকে আমি বলতেছি গতিশীল। আচ্ছা দেখো তো, ওই বিমানের যে যাত্রী তাদেরকে আমরা পাশে দেখতে পাচ্ছি। এখন ওই বিমানের যাত্রীদের সাপেক্ষে কি বিমান গতিশীল, অথবা বিমানের যে যাত্রী আছে একে অপরের সাপেক্ষে কি গতিশীল? নিশ্চয়ই না, কারণ সময়ের সাথে সাথে তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ অবস্থানের কোনো পরিবর্তন ঘটছে না। তার মানে আমরা বলতে পারি প্রসঙ্গ কাঠামো সেটা স্থিরও হতে পারে আবার গতিশীলও হতে পারে। তবে যে প্রসঙ্গ কাঠামোর সাথে আমরা তুলনা করছি তার সাপেক্ষে বস্তুটি স্থিতিশীল হতে পারে আবার গতিশীলও হতে পারে। যেমন আমাদের সাপেক্ষে বিমানটি গতিশীল, কিন্তু ওই বিমানের যাত্রীদের সাপেক্ষে বিমানটি স্থির বা স্থিতিশীল, যাই বলি। আচ্ছা, এখন একটা বিষয় যে আদৌ এই যে আমরা বললাম যে আমার সাপেক্ষে গতিশীল, আমাকে স্থির ধরে নিচ্ছে, আদৌ কি স্থির কোনো বস্তু পাওয়া সম্ভব কিনা বা স্থির প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব কিনা। যেমন আমি যদি বলি যে আমি স্থির, আমার সাপেক্ষে গতিশীল, কিন্তু বাস্তবে কি আমি স্থিতিশীল? কারণ এই পৃথিবী তো ঘুরছে, তার পৃথিবীর পৃষ্ঠে যেহেতু আমি অবস্থান করছি তাহলে আমিও ঘুরছি। আচ্ছা, একইভাবে যদি বলি তাহলে পৃথিবীকে ধরে নেই, পৃথিবীও আবার এরকম সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আবার আমরা যদি বলি যে তাহলে সূর্যকে ধরে নেই, কিন্তু এই সূর্য সহজে সমগ্র সৌরজগৎ, এটাকে আমরা যে গ্যালাক্সি বলছি এটাও আবার অন্য একটা গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে। তার মানে এই মহাবিশ্বে এমন কোনো বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির। তাই
আমরা এই যেমন যে আমার সাপেক্ষে বিমানটি গতিশীল কিন্তু যাত্রীদের সাপেক্ষে স্থির, তাহলে এইটা আমি কার সাপেক্ষে তুলনা করছি তার উপর নির্ভর করতেছে। আর যেহেতু যার সাপেক্ষে তুলনা করছে সেক্ষেত্রে একবার স্থিতিশীল বা একবার গতিশীল হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি এই যে আমরা গতি বা স্থিতি যেটা বিবেচনা করছি বা আলোচনা করছি এটা আপেক্ষিক, এটা পরম নয়। অর্থাৎ এটা আমরা কোনো বস্তুকে একেবারে 100% স্থিতিশীল বা 100% গতিশীল কখনোই বলতে পারবো না, যেহেতু আমরা যার সাপেক্ষে তুলনা করছি সেই প্রসঙ্গ কাঠামোটাই প্রকৃতপক্ষে স্থির প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে প্রসঙ্গ কাঠামো, স্থিতি এবং গতি সম্পর্কে একটা ভালো ধারণা পেলাম আশা করি। এবার আমরা গতির যে বিভিন্ন প্রকারের গতি আছে সেইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই। দেখো এখানে আমরা একটা চিত্র দেখছি যে একটা গাড়ি দূরে চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে। আচ্ছা, পাশেই দেখতে পাচ্ছি একটি ফ্যান ঘুরছে, এখানে একটা গোলক যাওয়া আসা করছে বা চলতেছে বলতে পারি। নিচে দেখো একটা ঘড়ি কাঁটা ঘুরছে, এর পাশেই আমরা এটাকে বলতে পারি তোমার পেন্ডুলাম, দোলক যাই বলি। আচ্ছা, এখন আমরা প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছি একটা গাড়ি সোজা চলে যাচ্ছে, অর্থাৎ সরল রৈখিক পথে চলতেছে। তো এইখান থেকে এই গতিটাকে বলতে পারি আমরা রৈখিক গতি। কি গতি বলতে পারি? রৈখিক গতি। এখন রৈখিক গতি কাকে বলে? দেখো চিত্রটা থেকে আমরা বলতে পারি কোনো গতিশীল বস্তু যদি সরল পথে চলে তাহলে ওই বস্তুর গতিকে আমরা রৈখিক গতি বলবো। তোমরা এই সংজ্ঞাগুলো বইয়ের হেল্প নিয়েও লিখে নিতে পারো, আমি আর তোমাদের লিখে দিচ্ছি না, বইয়ের হেল্প নিয়ে লিখে নেবা বলছি, আর সাথে সাথে তোমরা লিখে নিতেও পারো। কোনো গতিশীল বস্তুর গতি যদি রৈখিক হয় তাহলে ওই বস্তুর গতিকে আমরা রৈখিক গতি বলবো, অর্থাৎ সরল পথে চলে যদি কোনো বস্তু তার গতিকে আমরা রৈখিক গতি বলছি। আচ্ছা, এরপরে যে ফ্যানটা ঘুরছে এটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। এখন ঘূর্ণন গতি কাকে বলে একটু ভালো করে লক্ষ্য করো। কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সকল সময় সমান দূরত্ব বজায় রেখে আবর্তনশীল অবস্থায় থাকে তাহলে ওই বস্তুকে আমরা বলছি ঘূর্ণন গতি। এখন এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবা, বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে, এই কথাটা মাথায় রাখবা। কখনো যদি দূরত্ব বেড়ে যায় বা কমে যায় সেটাকে কিন্তু আমরা ঘূর্ণন গতি বলতে পারবো না। আমরা যখন বিভিন্ন জিনিস এই বিভিন্ন গতি তুলনা করব তখন তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে এই বিষয়টা। আচ্ছা, এরপরে আসা যাক, এই যে একটা গোলক যাচ্ছে আসছে বা চলাচল করতেছে, চলছে, এইটাকে আমরা বলতে পারি চলন গতি। আচ্ছা, চলন গতি তার সংজ্ঞা আকারে বললে আমরা কিভাবে বলতে পারি? যদি কোনো গতিশীল বস্তুর প্রত্যেকটা বিন্দু সকল সময় সমান পথ অতিক্রম করে তাহলে ওই গতিকে বলবো আমরা চলন গতি। এখানে যে বিষয়টা লক্ষণীয় যে সমান সময়ে ওই বস্তুটা প্রত্যেকটা কণা বা প্রত্যেকটা বিন্দু সমান দূরত্ব অতিক্রম করবে, যদি অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে আমরা বলতেছি চলন গতি। আচ্ছা, এরপরে আসা যাক যে ঘড়ির কাঁটাটা ঘুরছে, এইটাকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি। এখন কথা হচ্ছে ঘূর্ণন গতি ওখানেও ঘুরছে, এখানে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রেও দেখছি ঘুরছে, তাহলে এর পার্থক্য কি? আমরা প্রথমে একটু সংখ্যাটা দেখি তারপর তুলনা করব। আচ্ছা, পর্যাবৃত্ত সংখ্যাটা তোমরা একটু লিখে নিতে পারো যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর চলার পথের কোনো নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। যেমন দেখো এখানে যে সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা বা ঘন্টার কাঁটা, এটা যদি আমরা বলি যে 12টার যে সময় যে আমাদের চিহ্ন দেওয়া আছে বা লেখা আছে, এই 12টাকে দেখো তো সেকেন্ডের কাঁটা 1 মিনিট পর পর অতিক্রম করতেছে, আবার মিনিটের কাঁটা 1 ঘন্টা পর পর একবার অতিক্রম করতেছে, এরকম ঘন্টার কাঁটাও একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে। তাহলে এরকম যদি একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে তাহলে সেই গতিটাকে আমরা বলতেছি পর্যাবৃত্ত
গতি। সেই ক্ষেত্রে দেখো ফ্যানের গতিকে আমরা আবার পর্যাবৃত্ত গতি না বলতে পারি এই কারণে যে ফ্যানের পাখাটা সবসময় কিন্তু সমান গতি একই সময়ে বারবার অতিক্রম নাও করতে পারে, সেক্ষেত্রে ওকে আমরা সবসময় পর্যাবৃত্ত গতি বলতে পারবো না যদি একই সময় বারবার অতিক্রম না করে। আবার এই সব পর্যাবৃত্ত গতিকে কিন্তু আমরা আবার ঘূর্ণন গতি বলতে পারবো না, সেটাও এই কারণে যে এই ঘড়িকে আমরা আবার ঘূর্ণন গতি বলতে পারতেছি কারণ এর কাটার প্রত্যেকটা বিন্দু সবসময় সমান দূরত্ব বজায় রেখে অবস্থান করতেছে। কিন্তু যদি এরকম হতো আমরা আমাদের যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটাকে কি আমরা ঘূর্ণন গতি বলতে পারবো কিনা বা এটাকে কি পর্যাবৃত্ত গতি বলতে পারবো কিনা আমরা এটা একটু দেখি। এই পৃথিবীর যে ঘূর্ণন গতি বা এই যে অক্ষকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে ঘোরে, এই অক্ষটা কিন্তু পুরোকার বৃত্তাকার না, উপবৃত্তাকার। সেই ক্ষেত্রে সূর্য থেকে এই পৃথিবীর দূরত্ব কিন্তু সবসময় সমান থাকে না, সেক্ষেত্রে একে আমরা ঘূর্ণন গতি বলতে পারবো না, যেহেতু প্রত্যেকটা সময় সূর্য থেকে সমান দূরত্ব অবস্থান করছে না। কিন্তু পৃথিবী একটা নির্দিষ্ট সময়ে সূর্যকে বারবার প্রদক্ষিণ করছে, সেক্ষেত্রে একে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। ঠিক আছে, তাহলে আশা করছি শিক্ষার্থী তোমরা ঘূর্ণন গতি এবং পর্যাবৃত্ত গতি এই দুইটার পার্থক্য অবশ্যই অনুধাবন করতে পারছো। আচ্ছা, এরপরে আসা যাক আমাদের পাশে যে পেন্ডুলামটা আছে এটাকে আমরা বলবো স্পন্দন গতি। এখন স্পন্দন গতি কি জিনিস প্রথমত বলে রাখি, এটাও কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। কেন পর্যাবৃত্ত গতি? দেখো তো এই যে পেন্ডুলামটা, আমি যদি মাঝের একটা বিন্দুকে বিবেচনা করি, মাঝের এই বিন্দুটাকে সে বারবার এই বাম থেকে ডান দিকে অতিক্রম করতেছে কিনা, অর্থাৎ বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে এটা একটা পর্যাবৃত্ত গতি। এইবার আমি যদি সংজ্ঞায়িত করি তাহলে এরকম বলতে পারি, কোন পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের এটি এর পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলে বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে চলে, তাহলে ওই বস্তুর গতিকে আমরা কি বলবো? স্পন্দন গতি। আমি আরেকবার বলি, কোন পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলে বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে চলে, তাহলে বস্তুর ওই গতিকে আমরা কি বলবো? স্পন্দন গতি। আচ্ছা, যেমন একবার বাম দিকে যাচ্ছে একটা নির্দিষ্ট সময়, ঠিক একই সময়ে ডান দিকে আসতেছে, তবে আমি যদি একদিকের গতি বিবেচনা করি তাহলে সে বাম থেকে বারবার ডানে যাচ্ছে, এই জন্য আমি পর্যাবৃত্ত গতি বলতেছি। আবার একটা স্পেশাল নাম বলতেছি স্পন্দন গতি। কেন? কারণ একবার বামে যাচ্ছে আবার একবার ডানে যাচ্ছে, তার মানে পর্যায়কালের অর্ধেক সময় সে ডান দিকে যাচ্ছে, অর্ধেক সময় বাম দিকে যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই স্পন্দন গতিকে আমি পর্যাবৃত্ত গতি বলতেছি, কিন্তু আবার সব পর্যায় গতিকে কি আমরা স্পন্দন গতি বলতে পারবো? আদৌ পারবো না। কেন? পাশের চিত্রটা আমরা লক্ষ্য করি, এই যে ঘড়ির কাঁটাটা ঘুরছে, এ কিন্তু কখনো উল্টা দিকে ঘুরতেছে না, সে একটা নির্দিষ্ট সময় পর সবসময় ডান দিক থেকে কোন একটা বিন্দুকে বারবার অতিক্রম করছে। কিন্তু স্পন্দন গতির ক্ষেত্রে আমাদের শর্ত ছিল যে পর্যায়কালে অর্ধেক সময় যেদিকে যাবে বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিক যাবে। এই শর্তে আমরা স্পন্দন গতিকে স্পন্দন গতিকে পর্যাবৃত্ত গতি বলতে পারলেও সব পর্যাবৃত্ত গতিকে আবার স্পন্দন গতি বলতে পারবো না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের পাঠ তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটু বাড়ির কাজে চলে যাব, আর এই বাড়ির কাজটা তোমরা একটু দেখে নাও, তারপরে আমি আরেকবার একটু ধারণা দিব যাতে তোমাদের বাসায় করতে পারো এই কাজটা। যা প্রথমেই দেখো যে কাজটা দিচ্ছি, ঘূর্ণন গতি ও পর্যাবৃত্ত গতির পার্থক্য লিখো। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি সংজ্ঞা দুটো ভালোভাবে বুঝি, ওই সংজ্ঞার ভিতরেই কিন্তু পার্থক্য অনেকটা নিহিত আছে। যেমন আমি আরেকবার স্মরণ করে দিই, ঘূর্ণন গতির ক্ষেত্রে বলছিলাম একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হবে এবং সকল সময় সমান দূরত্ব বজায় রাখতে হবে। এই তথ্যটুকু যদি তোমরা মনে রাখো তাহলে আশা করি পার্থক্যটা লিখতে পারবা। আর পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে বলছিলাম যে একই দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতে হবে। এই দুইটা জিনিস মাথায় রাখলে আশা করি তোমরা পার্থক্যটা লিখতে পারবা। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা দিচ্ছি দেখো, স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি হলেও সব পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। সর্বশেষ কিন্তু এটার অ্যান্সার আমি বলেই গেছি, আশা করি তোমরা লিখতে পারবে।
আচ্ছা, এরপরে যে প্রশ্নটা দিয়েছে দেখো, পৃথিবীর বার্ষিক গতি পর্যায়বৃত্ত গতি হলেও ঘূর্ণন গতি নয়, ব্যাখ্যা করো। এটাও আমি একটু আগে বলছি। মূল কথাটা কোথায়, যে পৃথিবীর যে বার্ষিক গতি অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যখন ঘুরছে তখন কিন্তু সকল সময় সমান দূরত্ব বজায় রেখে ঘোরেনি, যার জন্য এটাই আমরা ঘূর্ণন গতি বলতে পারছি না। ঠিক আছে, আশা করি এটাও তোমরা লিখতে পারবা। এরপরে আছে সকল গতি এবং স্থিতি আপেক্ষিক, পরম নয়, ব্যাখ্যা করো। এটাও আমি আলোচনা করছি, এখন তোমরা বাসায় ট্রাই করবা যে লিখতে পারো কিনা, আশা করি পারবা। যে আমরা যে গতি বা স্থিতি বিবেচনা করছি সেই একই বস্তুকে কিন্তু অন্য একটা বস্তুর সাপেক্ষে আমরা কখনো গতিশীল বলতে পারতেছি, আবার কখনো স্থিতিশীল বলতে পারছিলাম। যেমন ওই যে বিমানের কথা বিবেচনা করি, যে আমার সাপেক্ষে বিমানকে গতিশীল বলছিলাম, কিন্তু ওর যে যাত্রী আছে তাদের সাপেক্ষে আবার বিমানকে স্থিতিশীল বলছিলাম, বা ওর অন্য যাত্রীদের স্থিতিশীল বলছিলাম। অর্থাৎ ওই যে স্থিতিশীল বা গতিশীল বলছে ওটা আদৌ পরম নয়, ওটা একটা আপেক্ষিক, যে কার সাপেক্ষে তুলনা করতে তার উপর নির্ভর করছে, এই জন্য ওটাকে আমরা আপেক্ষিক বলছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।